পাচ্ছি না রিপাবলিক বাংলা একারি আছে দাঁড়া দাঁড়া একারি আছে দাঁড়া যে পাঠ আমরা সমস্ত দিক এক্সপ্লোর করে দেখছি নাগরিক সমাজকে কাজ সাথে নিয়ে অভয় আন্দোলনের যে পথ সেই জায়গা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসা বলে আমরা মনে করি নাগরিক সমাজকে সাথে নিয়ে পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে শুরু করে সমস্ত স্তরে যেভাবে আন্দোলন সংগঠিত করা যায় আন্দোলন করা যায় সেই পথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সহ সমগ্র জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা এই পথে যাবে এর পাশাপাশি যে লিগ্যাল পথ আছে যে লিগ্যাল এক্সপ্লোরেশন আছে সেই লিগ্যাল পথ আমরা এক্সপ্লোরেশন করছি কাল সকাল 11টার সময় আমাদের যে লিগ্যাল টিম তাদের সাথে মিটিং করার কথা আছে সেই জায়গা থেকে যে সদর্থক প্রয়াস উঠে আসবে সেই মাধ্যমে আমরা আমাদের এই পোস্টিং সংক্রান্ত যে জায়গা সেটাকে রদ করার জন্য এগিয়ে যাব এবং যে এই যে অনৈতিকতার ছায়া স্বাস্থ্য ভবনে গড়ে উঠেছে যে ঘুঘুর ভাষা গড়ে উঠেছে সমগ্র পশ্চিমবাংলার জেলা থেকে ব্লক থেকে সমস্ত স্তরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একে কেন্দ্র করে আন্দোলন গড়ে তুলবে এই আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য ভবনের যে স্বচ্ছতার জায়গা আমরা আন্দোলনের সময় থেকে চেয়ে এসেছি সেই স্বচ্ছতাকে পুনর্প্রতিষ্ঠিত করার জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট দায়বদ্ধ আমরা স্বাস্থ্য ভবন থেকে অবস্থান তুলে নিলাম নাগরিক সমাজের সাথে কথা বলে এবং পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় সমগ্র জেলা স্তরে এর আলোচনা করে সুনির্দিষ্টভাবে এই আন্দোলনের কর্মসূচি পরিকল্পনা করে আন্দোলন চালিয়ে যাব এর পাশাপাশি আইনি যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই আইনি পদক্ষেপের দিকে আমরা যাব যে লিখিতভাবে জানানোর কথা সেটা কালকের অর্ডারের পরিপ্রেক্ষিতে দেবাশিস দা জানিয়েছে আজকে অর্ডার বেরিয়েছে আমাদের অর্ডার বেরিয়েছে 12:30 একটার সময় কালকে আমরা আমাদের লিখিত যে বক্তব্য সেই বক্তব্য জানাবো কিন্তু এই লিখিত বক্তব্য জানানোটা মানে একটা আনুষ্ঠানিক জানানো এই তো আমরাই তো আজকে ডিএমই স্যারকে জানতে চাইলাম যে দেবাশিস দা লিখিত বক্তব্য তো জানিয়েছে আপনার কি মত বলুন তিনি একজন নির্বাক শিক্ষকের মতন বা নির্বাক মানুষের মতন যদি বলতে হয় সেই চেয়ারে তিনি বসেছিলেন যে কথাটা বলার আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে যে জায়গাটাকে বারবার উঠে এসছে সেটা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটাকে খুব প্রাসঙ্গিকভাবে আমরা রাখতে চাইছি সেটা হচ্ছে যে স্বাস্থ্য ভবনের চিত্র আপনারা দেখেছেন অভয় আন্দোলনের সময় আজকে দেখুন ঠিক এই দিকে কি অবস্থা আর ঠিক ওই দিকে কি অবস্থা তাহলে স্বাস্থ্য ভবন যে একটা অনিয়ম অনৈতিক কাজ করছে তা এই স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের যে চিত্র সেই চিত্র দেখে বোঝা যায় কেন একজন চিকিৎসক একজন ডাক্তারি পড়ুয়া ছাত্র তাদেরকে হসপিটালে এই স্বাস্থ্য ভবনের ভিতরে ঢুকতে দেওয়া হবে না আমরা তো দেখলাম সংবাদ মাধ্যমের কর্মী যারা চা খেতে বাইরে এসেছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে কি ছিল বিষয় ছিল এইটুকুই যে এটা কোনো রুটিন বদলি বা রুটিন পোস্টিং সেরকম ব্যাপারটা নয় তাহলে কি আমরা হচ্ছে সিনিয়র রেসিডেন্ট এসআর আমরা নিট পিজি পরীক্ষার পর স্নাতকোত্তর যে পরীক্ষা সেই পরীক্ষায় পাস করার পর আমাদের 3 বছরের বন্ড থাকে সেই বন্ড পোস্টিংটাকে আমাদের এসআর সিনিয়র রেসিডেন্টশিপের পোস্টিং হিসেবে দেওয়া হয় তাহলে আমরা কোনো গভর্নমেন্টের সার্ভিস বা গভর্নমেন্টের হোল্ডার এরকম প্রশ্নটা নয় তাহলে এইখানে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা কি আছে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা পরিষ্কারভাবে এই জায়গাটা আছে যে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা এই জায়গায় খুব পরিষ্কার যে কাউন্সেলিং প্রক্রিয়া হবে কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য ভ্যাকেন্সি লিস্ট বেরোবে কোন কোন হসপিটালে এই ধরনের চিকিৎসকদের প্রয়োজন আছে স্বাস্থ্য ভবন সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে ভ্যাকেন্সি লিস্ট বার করবে সেই ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী স্বচ্ছ কাউন্সেলিং প্রক্রিয়া হবে কি কাউন্সেলিং প্রক্রিয়া মেরিট বেসড কাউন্সেলিং প্রক্রিয়া হবে এই কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে একজন নিট পিজি পাস করা যে পিজিটি যে স্নাতকোত্তর ডিগ্রি পাওয়া পিজিটি সেই পিজিটি কোনো কলেজে বা কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যালোটেড হবে কে ডিস্ট্রিক্ট হসপিটাল কে মেডিকেল কলেজ 1 বছরের জন্য মেডিকেল কলেজ
পরের 2 বছরের জন্য ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল। এই হচ্ছে আমাদের প্রক্রিয়া এবং যাবতীয় পদ্ধতি। তাহলে সেই পদ্ধতি মেনেই সমস্ত কাজকর্ম এগোনোর পর দেখা যায় আজকে যখন নির্দেশিকা বেরোয় সেই জয়েনিং এর নির্দেশিকা দেখা যাচ্ছে যে 677 জনের মধ্যে একজন দেবাশিস হালদার, তাকে হুগলি সাব ডিভিশনাল হসপিটাল থেকে সরিয়ে, হাওড়া সাব ডিভিশনাল হাসপাতাল থেকে সরিয়ে গাজল এসডিএইচ হসপিটালে পাঠানো হয়। এর পাশাপাশি আমাদের তার পরের যে ব্যাচ, সেই ব্যাচের 871 জনের মধ্য থেকে সামনে রেখে যে 2জন, অনিকেত মাহাতো, আমি নিজে এবং আশফাকুল্লাহ নায়া, যাদের আরজিকর মেডিকেল কলেজ এবং আরামবাগ মেডিকেল কলেজে মেরিট বেস কাউন্সিলিং এর মধ্যে পাওয়ার কথা ছিল, থাকার কথা ছিল, কাজ করার জায়গা ছিল, সেই জায়গাকে বাদ দিয়ে ভায়োলেট করে তাদেরকে পাঠানো হয় পুরুলিয়া মেডিকেল কলেজ এবং রায়গঞ্জ মেডিকেল কলেজ। তাহলে এই 871 জনের মধ্যে এই 2জন কেন এবং 677 জনের মধ্যে একজন দেবাশিস হালদার কেন? এই প্রশ্ন আমরা ডিএমই, প্রিন্সিপাল সেক্রেটারি নিগম স্যার এবং স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাডামের কাছে রেখেছিলাম। সুদেশনা ম্যাডামের কাছে যে অ্যান্সার, যে প্রত্যুত্তর, যে ইট ইজ এ কনফিডেন্সিয়াল, গভর্নমেন্ট একটা কনফিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই 3জনকে তারা চেঞ্জ করেছে। কি সেই কনফিডেন্সিয়াল অর্ডার, কি সেই কনফিডেন্সিয়াল রুল, আমরাও জানতে চাই। আপনি কি রুলের বেসিসে এই কাজ করলেন? যে স্বচ্ছ কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যে জায়গা যে তৈরি হয়েছিল, সেই স্বচ্ছতাকে আপনারা কেন ভায়োলেট করতে চাইছেন? আমরা এই জায়গাটা জানতে চাই। তিনি বলেন এই গভর্নমেন্টের কনফিডেন্সিয়াল অর্ডার, রিটেন হোক ভার্বাল হোক, এ কথা আমি বলতে পারবো না। আমার হায়ার অথরিটি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাকে যা বলেছে আমি সেই হিসাবে তা করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রিন্সিপাল সেক্রেটারি নিগম স্যার, আমরা নিগম স্যারের কাছে যাই, তার বক্তব্য আমরা গভর্নমেন্টের পার্ট, আমরা যা মনে করি আমরা তাই করতে পারি, আমরা তাই করব, তোমাদের যা করার তোমরা করে নাও। এই হচ্ছে ঔদ্ধত্য, এই হচ্ছে স্বাস্থ্য ভবনের যে ঔদ্ধত্যের কথা অভয় আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে উঠেছিল, যে সাফাই অভিযানের কথা আমরা বলেছিলাম, যে ঘুঘুর বাসার কথা আমরা বলেছিলাম, এই সেই ঔদ্ধত্য, এই সেই প্রকাশ। আমরা বলি যে আপনি বলুন, একটা সিম্পল কোশ্চেনের উত্তর দিন, যে একটা স্বচ্ছ কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে যে ঘটনা ঘটলো, তারপর আপনার কি প্রয়োজন হলো যে এই যে 677 জনের মধ্যে একজন এবং 871 জনের মধ্যে 2জনকে সরানোর কি প্রয়োজন পড়লো? কি কারণ, কি রুল, আপনারা কি রুল, এইটুকু আমাদেরকে বলে দিন। ডিএমই থেকে শুরু করে নিগম স্যার থেকে শুরু করে সমস্ত জায়গাতে এর কোনো সদুত্তর নেই। শুধুমাত্র গভর্নমেন্টের কনফিডেন্সিয়াল অর্ডার ছাড়া আর আমরা কিছুই জানতে পারলাম না। আমরা সারাদিন ধরে ডিএমই স্যারের কাছে শেষে আলোচনা হয়। আলোচনার ভিত্তিটা যদি সংক্ষেপে বলতে হয় তাহলে এটাই, যে একটা হাস্যকর, একটা লজ্জাজনক প্রতিষ্ঠান হিসেবে এই স্বাস্থ্য ভবন তৈরি হয়েছে। একজন চিকিৎসক হিসেবে আমিও এর পার্ট, কিন্তু যে জায়গাটা বলার, যে আজকে আমার নিজের লজ্জা হয় যে আমি এইরকম একটা প্রতিষ্ঠানের কোনো না কোনোভাবে প্রত্যক্ষ হোক পরোক্ষভাবে যুক্ত। তাহলে যে স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা বসে আছেন, তারা যে কতটা অপদার্থতার পরিচয় দিয়েছেন, কতটা অসদর্থক ভূমিকার পরিচয় দিয়েছেন, কতটা অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছেন এই স্বাস্থ্য ভবনের মধ্যে, তা আজকে পরিষ্কার। তা আজকে এই বাইরে পুলিশের যে চৌহদ্দি, পুলিশের যে ব্যবস্থাপনা, সেই দেখে বোঝা যায়। তাহলে এই ব্যবস্থাপনায় দেখা গেল যে জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনের সহমর্মিতার জায়গা থেকে আসতে চাইছেন, তাদেরকে গেটের বাইরে আটকে দেওয়া হচ্ছে। যে সাংবাদিকরা কভার করতে আসতে চাইছেন, তাদেরকে গেটের বাইরে আটকে দেওয়া হচ্ছে। তারা উদ্যত্ত করছেন যে আপনাদের মতন ডাক্তার আমরা নাকি তাদের বাড়িতে 10-12টা করে প্রতিদিন পোষে। তাহলে তারা এই যে চিকিৎসক, তাদেরকে পোষ্য হিসেবে দেখে। তাহলে শাসক যে স্বাস্থ্য ভবন, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও কি এই জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সহ সমগ্র ডাক্তার সমাজকে পোষ্য হিসেবে দেখে? তাদের এই প্রশ্নও থাকবে। বাকি আন্দোলনের